Hello and welcome to the 30-day চ্যাম্পিয়ন স্টুডেন্ট চ্যালেঞ্জ। চ্যাম্পিয়ন স্টুডেন্ট চ্যালেঞ্জের আজকে নবম দিন। তো এই নবম দিনে গত দিনের ভিডিও হয়তো আমরা অনেকে দেখিনি। কেন দেখিনি? কারণ আমি শেয়ার করিনি কোনো গ্রুপে। সো অবশ্যই তাহলে সেই গ্রুপটাতে জয়েন করে আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেই গ্রুপে আমি শেয়ার করেছি। বাকি হোয়াটসঅ্যাপে আমি শেয়ার করিনি এবং তার জন্য হয়তো অনেকে দেখিনি। সবার আগে কী করতে হবে তাহলে? এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে এবং টেলিগ্রাম চ্যানেলে চলে যেতে হবে। তো সেই টেলিগ্রাম চ্যানেলে গিয়ে আমরা সেখানে প্রত্যেক দিনের ভিডিও কিন্তু আমরা পাবো। সো আজকে যে ভিডিও নিয়ে কথা বলবো সেটা আমরা হয়তো এখনো পর্যন্ত দেখে ফেলেছি সবাই। এক্সাম প্রিপারেশান স্ট্র্যাটেজিস। সো এই এক্সাম প্রিপারেশান স্ট্র্যাটেজি আমাদের পরীক্ষার সময় অনেকের ভয় ভীতি থাকে। অনেকে অনেক রকম ভাবে যে আমরা কিভাবে শুরু করতে পারি, কি করলে ঠিক হবে, কি করব না, কি ফলো করা উচিত, কিভাবে আমরা একটা প্রিপারেশানটা নেব সঠিক ওয়েতে, সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা হবে। সো লেটস স্টার্ট। ইয়েস। তো আমাদের প্রথমে আমি চলে আসি আমাদের মূল কন্টেন্টে, যেটা হচ্ছে আমাদের মূল কন্টেন্টে যদি বলি এক্সাম প্রিপারেশান স্ট্র্যাটেজিসের। তো আমাদের এখানে যেটা দেখবো আজকে ডে 9-এর প্রোগ্রাম। সো তার জন্য আমাদের কি কি জানতে হবে আমি একটু দেখি। প্রথমে 3টে জিনিস আমাদেরকে জানতে হবে। নাম্বার 1 ফর্মুলা, নাম্বার 2 মাইন্ডসেট এবং নাম্বার 3 অ্যাপ্রোচ। কীরকম ফর্মুলা হওয়া উচিত এই এক্সাম প্রিপারেশান নিতে গিয়ে, কীরকম মাইন্ডসেট হওয়া উচিত এবং কীরকম অ্যাপ্রোচ আমরা নিতে পারি। সো যদি আমি এখানে কনসেপ্ট বা ফর্মুলাতে যাই, বেস্ট ওয়ে টু অ্যাচিভ ইউর গোল। যদি আমাদের একটা গোল আছে, আমরা কালকে গোল সেটিং করেছি, স্মার্ট গোল সেটিং। সো যদি এখনও কেউ ওই ভিডিওটা না দেখে থাকি এবং ভিডিওর নিচে শেয়ারিং না করে থাকি নিজের কি শিখলাম সেটা, অবশ্যই গিয়ে করব। তো বেস্ট ওয়ে টু অ্যাচিভ ইউর গোল, তোমার গোলটাকে অ্যাচিভ করার জন্য বেস্ট ওয়ে কী হতে পারে সেটা একটু দেখি। প্রথম জিনিস হলো ক্রিয়েট ইউর ওন পাথ। তোমাদের নিজস্ব পথ, নিজস্ব রাস্তা তৈরি করতে হবে। তোমাদের নিজস্ব রাস্তা তৈরি করার মানে কি? তোমাদের পথ তোমাদেরকে তৈরি করতে হবে। তোমাদের পথ তোমাদের তৈরি মানে কি? মানে হলো এটাই যে আমরা প্রত্যেকে ইউনিক, প্রত্যেকে আলাদা আলাদা ব্যক্তি। তোমার ক্ষেত্রে বা আমার ক্ষেত্রে যেটা সাফল্য এসেছে যে ফর্মুলাতে, তোমার ক্ষেত্রে সেই ফর্মুলা নাও আসতে পারে। আমার ক্ষেত্রে আমি যেভাবে আমার গোল অ্যাচিভ করব, তুমি সেভাবে অ্যাচিভ নাও করতে পারো। সো তোমাকে তোমার নিজস্ব জিনিসটা তোমাদেরকে বানাতে হবে। তোমাদেরকে নিজস্ব পথ ক্রিয়েট করতে হবে, নিজের রাস্তা নিজের তৈরি করতে হবে। তবেই কিন্তু তুমি খুব তাড়াতাড়ি অ্যাচিভ করতে পারবে। আর এই নিজস্ব রাস্তা তৈরি করা, এর ব্যাকগ্রাউন্ডে কী কাজ করবে, অর্থাৎ কীভাবে করতে পারি সেটা যদি বলি, তার জন্য 3টে পথ দরকার আছে। প্রথমে হচ্ছে লার্নিং পাথ। আমি কী কী শিখবো, কত দিনের মধ্যে শিখবো, কীভাবে শিখবো, এগুলো লার্নিং পথ। যে আমার পরীক্ষা আছে, আমার গোল সেট করেছি প্রথমে 95% নাম্বার আমি পেতে চাই, 97% নাম্বার আমি পেতে চাই, 99% নাম্বার আমি পেতে চাই। সো এর জন্য আমাদের লার্নিং কী কী শিখতে হবে আমাকে। লার্নিংয়ের মধ্যে আবার কী কী চলে আসবে, কোন কোন সাবজেক্টে আমার কী কী শিখতে হবে, মানে কি সাবজেক্ট। তো এই সাবজেক্টগুলোর মধ্যে কোন কোনগুলোতে আমি উইক সেগুলো লিখতে হবে, কোনগুলোতে আমি স্ট্রং সেগুলো রাখতে হবে। তো লার্নিং পাথ হয়ে গেল। দেন ইমপ্লিমেন্টেশন পাথ। ইমপ্লিমেন্টেশন পাথ মানে কি? কিভাবে আমি ওই লার্নিংটাকে ইমপ্লিমেন্ট করব, সেটাকে বলছে ইমপ্লিমেন্টেশন পাথ। সো এই ইমপ্লিমেন্টেশন পাথ আমরা যখন ইমপ্লিমেন্ট করতে যাব বা ইমপ্লিমেন্ট কোনো কিছু করব, তখন আমাদেরকে জানতে হবে সেই ইমপ্লিমেন্ট করার পদ্ধতিটা কী কী হতে পারে, কীভাবে আমি ইমপ্লিমেন্ট করতে পারি, আর কী কী সিস্টেমের মধ্যে কী কী স্ট্র্যাটেজি আমি নিতে হবে, কোন কোন স্ট্র্যাটেজি নিলে আমার যে গোল আছে সেটা খুব তাড়াতাড়ি অ্যাচিভ করতে পারবো। তার জন্য কী কী ইমপ্লিমেন্ট করতে হবে, কতদিন অন্তর অন্তর করতে হবে, কত মাস অন্তর অন্তর করতে হবে সেটাও লিখে নিতে হবে। সেটাকেও একটা পথ রেডি করতে হবে। দেন আসছে অ্যাচিভিং পথ। অ্যাচিভিং মানে আমি স্টেপ বাই স্টেপ কীভাবে অ্যাচিভ করতে পারি আমার গোলকে। অর্থাৎ আমার যদি এখন নাম্বার 60% থাকে এবং আমি যখন ক্লাস 8-এ পড়ি এবং আমার যদি ক্লাস 10-এ ইচ্ছা থাকে যে আমি ক্লাস 10-এ মাধ্যমিক পরীক্ষায় 99% নাম্বার পেতে চাই,
তো এই অ্যাচিভমেন্টের জন্য আমাকে কি কি ফর্মুলা প্রথমে অ্যাচিভ মানে সিস্টেম কি কি গোল আমার থাকবে, কোনটা প্রথম অ্যাচিভ করব। তো 60 থেকে প্রথম টার্গেট হবে আমার কি 70-তে, 70 থেকে টার্গেট হবে 80, 80 থেকে 90, 90 থেকে 99, একদম সিম্পল। তো সেটা কোন কোন সালের মধ্যে কোন কি বলবো 6 মাস অন্তর অন্তর নাকি 1 বছর অন্তর অন্তর যে গোলটাই রাখছি, সেই গোলটা অ্যাচিভিং পথটা কি হতে পারে, কিভাবে আমি অ্যাচিভ করতে পারি, সেটা কিন্তু জানতে হবে আমাদের সবাইকে। দেন স্টিক টু ইয়োর রুটিন। আমাদের প্রত্যেককে রুটিনে কিন্তু স্টিক থাকতে হবে। কেন? কারণ এবং রুটিনটা কেন দরকার আমাদের? কারণ রুটিনটা যেন আমাদেরকে আমাদের যে ডেইলি লাইফ আমরা যে পড়াশোনা করছি, এটা করছি, ওটা করছি, কিছু যেন ভুলে না যায়। কিছু যেন আমার ডিস্টার্ব না করে। যে আমার পড়া আছে কিন্তু আমার একটা সামনে একটা বিয়েবাড়ি চলে এসছে। সো আমার মনে হলো যে বিয়েবাড়ি যাওয়াটাই ভালো, পড়াশোনা একদিন তো না গেলেই কী হবে? তো এটা দেখতে হবে যে আমি এই রুটিনটা ফলো করছি কি না, এবং সেই রুটিনটার মধ্যে যেন এটা থাকে যে এই ব্যাপারটা যেন ইজি টু ফলো হয়, ফলো করতে যেন কোনো অসুবিধা না হয়। দেন সিম্পল টু এক্সিকিউট। টোটাল যে রুটিন ক্রিয়েট করব সেটা যেন আমার গোলে পৌঁছে দিতে আমাকে খুব বেশি সাহায্য করে এবং খুব হেল্প করে। দেন ডোন্ট রিগ্রেট, গো অন। যদি আমি সেই রুটিনে স্টিক নাও থাকতে পারি, রিগ্রেট করার দরকার নেই। ইস আমার দ্বারা কিচ্ছু হলো না, আমি কিচ্ছু পারি না, আমি সব মাঝখানে ছেড়ে দিই। নো, দরকার নেই। কি করব? গো অন, ক্যারি অন। একটা উইকেট নিতে পারিনি বলে কি পরেরটাই নিতে পারবো না? পরের বলে একটা বলে আমি আউট পাইনি, তার মানে কি পরে বলে পাবো না? প্রচুর পাবো। সো ডোন্ট রিগ্রেট, গো অন। এগিয়ে যেতে হবে আমাদেরকে। একটা অপরচুনিটি এলে আবার যদি ওটা মিস করে যাই, পরে ফের অপরচুনিটি আসবে, তার জন্য প্রস্তুত থাকা। দেন কিপ ইউর মোটিভেশন হাই। এখানে একটা কথাই বলার, অলওয়েজ সে আই অ্যাম এ চ্যাম্পিয়ন। ইয়েস, ইউ আর এ চ্যাম্পিয়ন। অলওয়েজ সে দিস, আই অ্যাম এ চ্যাম্পিয়ন, আই অ্যাম এ চ্যাম্পিয়ন, আই এম এ চ্যাম্পিয়ন, আই এম এ চ্যাম্পিয়ন, আই এম এ চ্যাম্পিয়ন। তোমার ভেতরে রন্ধ্রে রন্ধ্রে এটা বসে যাবে। আর এই রন্ধ্রে রন্ধ্রে বসানোর জন্যই কিন্তু আমি এখানে আছি। তো এই তিনটে জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে: ক্রিয়েট ইউর ওন পথ, স্টিক টু ইউর রুটিন এবং কিপ ইউর মোটিভেশন হাই। সো এরপরে যেটা আসবে সেটা হচ্ছে মাইন্ডসেট। কি ধরনের মাইন্ডসেট আমাদের রাখতে হবে? মাইন্ডসেটের ব্যাপারে এলে আমরা নিজেরা বুঝতে পারবো যে কোন মাইন্ডসেট আমাদের দরকার। তার জন্য আমাদের কিছু জিনিস জানতে হবে যে যখনই আমরা প্রিপারেশন নিচ্ছি, তখন না মাইন্ডসেটটাকে ঠিক রাখা কিন্তু সব থেকে কঠিন। যে কোনো প্রিপারেশান, ইউপিএসসি হোক, ডাব্লিউবিসিএস হোক, ক্লাস 10 হোক, ক্লাস 12 হোক, যে কোনো প্রিপারেশান, মাইন্ডসেট যদি আমাদের ঠিক না থাকে, যদি আমরা ডিমোটিভেট হয়ে যাই, যদি আমরা নিজেদের ইন্সপিরেশান যদি না পাই পড়ার পেছনে, কাজ করার পেছনে, কোনো কিছু রিসার্চ করার পেছনে, তখন কিন্তু না সেই প্রিপারেশানটা সঠিক হয় না। সো তার জন্য আমাদের 3টে জিনিসকে অ্যাভয়েড করা খুব 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 ইম্পর্টেন্ট। তো প্রথম জিনিস যেটাকে আমাদের অ্যাভয়েড করতে হবে, তার মধ্যে প্রথম হলো নাম্বার 1 ইজ ডিস্ট্র্যাকশন। কিসের ডিস্ট্র্যাকশন আমরা নর্মালি ফিল করি? ডিস্ট্র্যাকশন যখনই আসে তখনই আমরা বুঝতে পারবো প্রথম শব্দটাই আসে মোবাইল দিয়ে শুরু হয়। মোবাইল আমাদের সব থেকে বেশি ডিস্ট্র্যাক্ট করে। দেন আসছে আশপাশের শব্দ, আরও অনেক কিছু আছে, টিভি, মোবাইল থেকে শুরু করে বাড়িতে যদি একজন পড়াশোনা করছে আর পাশের যদি রুমে সিনেমা চলে বা টিভি চলে বা সিরিয়াল চলে, তো অটোমেটিক্যালি সে না ডিস্ট্র্যাক্টেড হয়। সন্ধেবেলা সারাদিন সে পড়াশোনা করেছে, সন্ধে থেকে আমাদের বাড়িতে টিভির আসর বসে, সারেগামাপা, দাদাগিরি, এটা সেটা অনেক কিছু। ডিস্ট্র্যাকশন, পড়াশোনার জন্য ডিস্ট্র্যাকশন। তো এই 3টে জিনিসের মধ্যে প্রথমটা বললাম ডিস্ট্র্যাকশন। কোথায় কোথায় আমাদের ডিস্ট্র্যাকশন হচ্ছে, টাইপ ইন দ্য কমেন্ট বক্স। কমেন্ট বক্সে আমরা লিখে জানাই যে আমরা কোথায় কোথায় লাইফে এখন ডিস্ট্র্যাকশন ফিল করছি। সেকেন্ড পয়েন্টে কি আসবে? অ্যাডিকশন। বিভিন্ন অ্যাডিকশন আমাদের মধ্যে হয়ে যায়। নাম্বার 1 মোবাইল অ্যাডিকশন, তার মধ্যে সব থেকে বেশি। তারপরে পর্নোগ্রাফি অ্যাডিকশন, তারপরে গেমিং অ্যাডিকশন, তারপরে ফুড অ্যাডিকশন, তারপরে স্লিপ অ্যাডিকশন। প্রত্যেকটা অ্যাডিকশন যেগুলো আমাদেরকে ক্ষতি করছে পুরো অন্তর থেকে, ভেতর থেকে আমাদের ক্ষতি করছে, এবং সেই ক্ষতির মাধ্যমে কিন্তু আমরা কখনো সেই ক্ষতিটা কিন্তু পূরণ করতে পারছি না।
সো এই অ্যাডিকশানগুলোকে আমাদের অ্যাভয়েড করতে হবে। আর কি? নাম্বার 3, গসিপ, এফবি, ইনস্টা, স্ন্যাপচ্যাট, ইউটিউব, গেমিং, প্রত্যেকটা জিনিসকে কিন্তু আমাদেরকে অ্যাভয়েড করতে হবে একদম। অ্যাডিকশানের মধ্যে একটা বেস্ট অ্যাডিকশান আমরা বলিনি, সেটা হচ্ছে স্মোকিং, ড্রিঙ্কিং। প্রত্যেকটা জিনিসকে কিন্তু অ্যাভয়েড করতে হবে এবং তার জন্য আমাদের সঠিক মাইন্ডসেটে থাকাটা খুব প্রয়োজন। সঠিক ইন্সপিরেশনে থাকা, সঠিক অ্যালাইনমেন্টে থাকা, ফোকাসে থাকা খুব দরকার। নাহলে কিন্তু এই ডিস্ট্র্যাকশান, এই অ্যাডিকশান এবং এই গসিপ, এফবি, ইনস্টা, স্ন্যাপচ্যাট, ইউটিউব, গেমিং, এগুলো সব কিন্তু আমাদের ক্ষতি করছে কন্টিনিউয়াস। সো আমাদেরকে দেখতে হবে আমরা কোন জিনিসটাকে অ্যাভয়েড করতে পারি এখনই। দেন এবারে আসি আমি অ্যাপ্রোচ। কী ধরনের অ্যাপ্রোচ আমাদের নেওয়া উচিত অ্যাজ এ স্টুডেন্ট? নাম্বার 1, মক টেস্ট। আমাদেরকে কন্টিনিউয়াস মক টেস্ট দিয়ে যেতে হবে। মক টেস্ট মানে কি? মক টেস্টের একটা সিম্পল ফর্মুলা আমি যদি বলি, আমাদের যে কোনো একটা সাবজেক্ট আছে, যে কোনো একটা ইতিহাস, ভূগোল, বাংলা, অঙ্ক, ইংরেজি, যে কোনো একটা সাবজেক্ট নিলাম। সেই সাবজেক্ট থেকে আমার পরবর্তী নেক্সট যে পরীক্ষাটা আসতে চলেছে, সেই পরীক্ষায় কি কি আসতে পারে তার জন্য আমাকে প্রিপারেশন আমি নিলাম। তার জন্য প্রিপারেশন মানে কি? তার জন্য আমি একটা পড়াশোনা করেছি যেভাবেই হোক, তার জন্য আমি একটা কোশ্চেন সেট তৈরি করলাম। কোশ্চেন সেট দেখা গেল বাংলায় প্রথম 6টা চ্যাপ্টার দিয়ে পরবর্তী পরীক্ষা আমার হবে। তো এই 6টা চ্যাপ্টার আমি পড়েছি, তো এই 6টা চ্যাপ্টার কমপ্লিট করব প্রথমে সিলেবাস। তারপরে কি করব, ওই সিলেবাস থেকে টোটালটা থেকে আমি একটা প্রশ্ন নিজের মতো করে আমি বানাবো। ধরলাম আমি পরীক্ষাটা আছে 80 নাম্বার, তো আমি 80 নাম্বারের একটা কোশ্চেন সেট তৈরি করব শুধুমাত্র বাংলায়। এবং তারপরে সেইটা পরীক্ষা দেবো একদিন পুরো, যে সময় আমাদের অরিজিনাল পরীক্ষা হবে, ফাইনাল পরীক্ষা যে সময়ে হবে, ঠিক সেই সময়ে বসে করব। সময়টা খুব ইম্পর্টেন্ট। তারপরে টেবিল চেয়ারের মতো বসে, হাতের কাছে যেন কোনো কিছু না থাকে, কোনো জিনিস আমি উঠে দেখবও না, এরকম। সো মক টেস্টে আমার নাম্বার বেশি পাওয়াটা ইম্পর্টেন্ট নয়, মক টেস্টে আমি কতটা পারছি সেটা দেখা ইম্পর্টেন্ট। সো এই মক টেস্টে আমরা বসলাম, বসে পরীক্ষা দেওয়া শুরু করলাম। পরীক্ষা দিয়ে শেষ হয়ে গেল, ধরলাম 2 ঘন্টার পরীক্ষা ছিল, 2 ঘন্টা পরীক্ষা দিলাম। 2 ঘন্টা বসে এবারে 2 ঘন্টা পরে কি করব, ওই খাতাটাকে চেক করব, কোথায় কোথায় ভুল করেছি, কোথায় কোথায় ঠিক করেছি, এবং নাম্বার দেবো। দেখা গেলো প্রথমটায় 80-তে আমি হয়তো 50 পেলাম। ফের আমি পরের উইকে গিয়ে ওই সময় আমি একটা মক টেস্ট দেবো। ওই সাবজেক্টেরও দিতে পারি, অন্য সাবজেক্টেরও দিতে পারি। সো এরকমভাবে আমাকে কিন্তু পরপর মক টেস্ট দিয়ে যেতে হবে যত সম্ভব। মাধ্যমিকে যারা পড়ছে বা উচ্চ মাধ্যমিকে পড়ছে, মানে বোর্ড এক্সামে যারা পড়ছে, বা হায়ার সেকেন্ডারি এডুকেশনে যারা আছে, হায়ার সেকেন্ডারি এডুকেশন, তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যারা আছে সেই লেভেলে, ক্লাস 10-এর লেভেলে, আমাদেরকে কিন্তু টেস্টের পরে বা হাফ ইয়ারলির পরে আমাদেরকে কি করতে হবে, প্রতিদিন একটা করে মক টেস্ট মিনিমাম দিতে হবে। কিভাবে? তাহলে এটার পরে কি হবে, এটার পরে না আমাদের পরীক্ষার সময়ের যে মিস্টেকগুলো হয়, ছোট ছোট মিস্টেক, সেই সিলি মিস্টেকগুলো আস্তে 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 কমতে থাকবে। আমার লেখার উন্নতি হবে, আমার নম্বর পাওয়ার কোয়ালিটি আস্তে 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 বাড়বে। সো মক টেস্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট সব কিছুতে, সব কিছুতে, মানে সব কিছুতে, সব সাবজেক্টে মক টেস্ট তৈরি করতে হবে এবং নিজে কোশ্চেন বানিয়ে তৈরি করব। তার জন্য আমি কোশ্চেন প্যাটার্ন দেখব, প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন কীরকম এসেছিল সেটা দেখব। দেন অ্যাপ্রোচ, কী ধরনের অ্যাপ্রোচ আমরা নিতে পারি। অ্যাপ্রোচের মধ্যে আরেকটা কী আসবে, দ্বিতীয়টা এভালুয়েট রিপোর্ট। এবারে এই যে মক টেস্ট দিয়েছি, এর রিপোর্টটাকে দেখতে হবে, কোন জায়গায় আমি কত ভালো করছি, কোন জায়গায় কত ভালো পারছি না। কিছু মক টেস্ট আছে আমরা যেগুলো বাইরে থেকেও দিতে পারি। সো সেই বাইরে থেকে দেওয়ার পরে তারা আমাদেরকে একটা রিপোর্ট দেবে, সেই রিপোর্টটা দেখতে হবে, আমাকে ইভ্যালুয়েট করতে হবে আমি কোন জায়গায় কত টাকা মিস করলাম, কত জায়গায় কোন জায়গায় কত নম্বর মিস করলাম, কোন জায়গায় কত যেটা আমি পারতাম সেটা মিস করলাম। সো প্রত্যেকটা মিসের জন্য যদি আমরা ভাবি যে এটা আমার 1 টাকা বা 1 নম্বরের জন্য 1 টাকা লস, তাহলে আমি কত টাকা লস করলাম। আমি 100-এ 100 পেতে পারতাম, কিন্তু আমি কত টাকা লস করলাম সেটা দেখতে হবে। ওকে, দেন থার্ড পয়েন্ট যেটা, সেটা আসছে প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। অ্যাপ্রোচই হলো এটা যে প্র্যাকটিস করে যেতে হবে, কন্টিনিউয়াস প্র্যাকটিস। সচিন তেন্ডুলকরের সিক্রেট কি? প্র্যাকটিস।
শুভমান গিলের সিক্রেট কি? প্র্যাকটিস। বিরাট কোহলির সিক্রেট কি? প্র্যাকটিস। রোহিত শর্মার সিক্রেট কি? প্র্যাকটিস। নীরজ চোপড়ার সিক্রেট কি? প্র্যাকটিস। প্রত্যেকটা সফল ব্যক্তি প্র্যাকটিস ছাড়া হয় না। সো আমাদেরকেও প্র্যাকটিস করে যেতে হবে। সো এই ছিল আমাদের আজকের এক্সাম প্রিপারেশন স্ট্র্যাটেজি, এবং এই স্ট্র্যাটেজির মধ্যে কোন স্ট্র্যাটেজিটা তোমাদের ভালো লাগলো অবশ্যই আমাকে জানাও কমেন্ট বক্সে কমেন্ট করে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য থ্যাংক ইউ সো মাচ সবাইকে জানাই। এবং আমি বলে দিই, যদি কেউ এখনও আমার এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করিনি এবং এই 30 ডেজ এক্সাম প্রিপারেশন 30 ডেজ চ্যাম্পিয়ন স্টুডেন্ট চ্যালেঞ্জ যারা যারা অংশগ্রহণ করেছি তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ সো মাচ। সবার কমেন্টে আমি পড়ার জন্য আমি অপেক্ষায় রইলাম। কি শিখলাম আমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাই। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।